আগেই জলজটে নাকাল রাজধানীবাসী। জলাবদ্ধতা নিরসনে 2 সিটিতে 3,000 কোটি টাকা খরচেও মেলেনি সুফল। এবার খাল উদ্ধারের উদ্যোগে ভোগান্তি কমার আশা। জুলাই অভ্যুত্থানের পরও নিবন্ধন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা নিয়ে আক্ষেপ জামায়াতের। আইনি লড়াইয়ে দ্রুতই ফিরে পাওয়ার আশা নেতাদের। 8 বছরে মিয়ানমার বাদে 11 দেশে মাত্র 5,000 রোহিঙ্গাকে পুনর্বাসন জাতিসংঘের। নিজ দেশে ফেরার আকুতি আশ্রিতদের প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে বলছে কমিশন। আজ থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। মহাসড়কে বাড়ছে যাত্রী গাড়ির চাপ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলায় নবীনগর চন্দ্রা ও টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে যানজটের শঙ্কা। এবং রাজধানীতে জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশুর হাট। 2.5 লাখ টাকার গরুর সংখ্যাই বেশি বলছেন ক্রেতা। মজুদ থাকায় খাতুনগঞ্জে কমেছে সব মশলার দর। সকালের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। গত কয়েকদিনের বৃষ্টিতে বর্ষার আগেই জলজটে নাকাল নগরবাসী। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আসন্ন বর্ষায় কি ডুববে রাজধানী? যদিও গত এক যুগে জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশন খরচ করেছে 3,000 কোটি টাকা। নগর পরিকল্পনাবিদ বলছেন, খাল উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থা সমন্বিত নেটওয়ার্কে আনা না গেলে জলাবদ্ধতার ভোগান্তি থেকে এবারও মিলবে না মুক্তি। আশরাফুল ইসলামের ক্যামেরায় রাইদুল ইসলাম শুভ রিপোর্ট। রাজধানীতে যে কটি এলাকার মানুষকে জলজটের নাকাল হতে হয় তার মধ্যে অন্যতম মিরপুর। রাজধানীবাসীর ভোগান্তি কমাতে তৈরি করা হয় 1.5 কোটি টাকার ব্যয়ে মেট্রো রেল প্রকল্প, যা কিনা উপর দিয়ে বয়ে চলেছে আমার। আর আমি নিচে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এটি কোনো বৃষ্টির পানি নয়, ড্রেনের পানি সড়কে এসে পৌঁছেছে। এই এলাকার বেহাল ড্রেনেজ ব্যবস্থা বলে দিচ্ছে আসন্ন বর্ষা মৌসুমেও ভোগান্তি থেকে নিস্তার নেই। শুধু মিরপুর নয়, প্রতি বছর সামান্য বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ে রাজধানীর অর্ধশত এলাকা। ধানমন্ডি 27-এ দেখা যায় সড়কে পানির নিষ্কাশন পাইপের মুখেই জমে আছে ময়লা। ম্যানহোলে ময়লা জমে ড্রেনের পানি উপচে সড়কে আসার উপক্রম। ফোন দিতে 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 তারপরে যায় 1, 2 জন 3 জন একদিন আসে, কিন্তু ওরা ওদের যে দায়িত্ব সেই দায়িত্ব মোতাবেক কোনো কাজই করে না। ওরা যাত্রী নেওয়া যায় না, ময়লার ভিতরে নামে না, তারপর বসে থাকতে হয়। কোমর পর্যন্ত পানি, গাড়ি টাইনা নিতে হয়, কারণ যাত্রীও নামে না, গাড়িও চাপাইতে হয়, সরাইতে হয়, গাড়ি স্টার্ট নেয় না। এখানকার ময়লা আবর্জনা পানি আসে, সেটা মানুষের গায়ে লাগছে। আমার ওয়াইফ আমার ঘরেই ঢুকতে দিচ্ছিল না, এরকম একটা ব্যাড স্মেল আলা পানি। আন্ডারগ্রাউন্ডগুলো ভালো করে করতে হবে, বড় করে করতে হবে, পরিষ্কার করতে হবে, তাহলে তো হবে না। দীর্ঘমেয়াদের একটা সময় নিয়ে কাজ করবে, এই কাজগুলো কেউ করার চেষ্টা করে না। কেন করে না? তার সদিচ্ছার অভাব আছে। জলাবদ্ধতা নিরসনে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন করে ঢাকার খালগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, কিন্তু বাস্তবতা ভিন্ন। এলাকার যত ময়লা আছে সব খালের নিচে ফেলায়। খালের এই মুখটা বন্ধ করে অপরিষ্কার গ্যাস তৈরি করছে, আমরা কিছু বলতে পারি না। সরকার থেকে আমি লইছি যদিও জলাবদ্ধতা নিরসনে গত এক যুগে ঢাকার 2 সিটি কর্পোরেশন 3,000 কোটি টাকা ব্যয় করে। এবারের বর্ষায় জলাবদ্ধতা নিরসনে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে এবার ভোগান্তি কম হওয়ার আশা পরিবেশ উপদেষ্টার। 2টা সিটি কর্পোরেশনই ড্রেনগুলো এবার বেশ আগে থেকে পরিষ্কার করার কাজ শুরু করেছে। আর কিছু পারি আর না পারি, খালের নিচটা অন্তত যদি আমরা গভীর করে দিই এবং ড্রেনগুলো পরিষ্কার করি, তাহলে জলাবদ্ধতাটা আশা করি এবার অন্যান্য বছরের তুলনায় কম হবে। পরিকল্পিত নগরায়নের পাশাপাশি খাল উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থা সমন্বিত নেটওয়ার্কে আনা গেলে জলাবদ্ধতা নিরসন সম্ভব বলে মত নগর পরিকল্পনাবিদদের। খাল উদ্ধার হয়েছে অল্প অংশ, কিন্তু তার ডাউনফলে গিয়ে সেখানে ভরার, যার ফলে সেই পানিটা নামতে পারছে না। ড্রেনের ক্ষেত্রেও তাই, যে আমরা পুরো নেটওয়ার্কটাকে উদ্ধার না করতে পারলে কখনই এটা হবে না। ক্যালেন্ডারের পাতা অনুযায়ী বর্ষা মৌসুম শুরু হতে এখনো বাকি অন্তত 2 সপ্তাহ। সাগরে নিম্নচাপের প্রভাবে ঢাকায় গত কদিনের বৃষ্টি ও জলজট জানান দিচ্ছে আসন্ন মৌসুমেও ভোগাবে রাজধানীবাসীকে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির শিকার দেশের উপকূলীয় অঞ্চল। অথচ এসব এলাকার প্রায় 80% বাঁধেরই নেই দুর্যোগ মোকাবেলার সক্ষমতা। সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় অঞ্চল রক্ষায় গুরুত্ব না দিলে সব ধরনের চাপ পড়বে জাতীয় পর্যায়ে। তাই আসন্ন বাজেটে দুর্যোগ মোকাবিলায় এ খাতে জিডিপি ন্যূনতম 3% বরাদ্দের পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
অরক্ষিত ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে প্রতি বছর বসতভিটা, ফসল ও সম্পদ হারিয়ে নিঃস্ব হচ্ছে হাওর ও উপকূলবাসীর অনেকে। বিশ্বজুড়ে উপকূল বেষ্টিত দেশগুলো জলবায়ুর কারণে দুর্যোগে বরাদ্দ রাখে জিডিপির প্রায় 5%, কিন্তু বাংলাদেশে এ খাতে চলতি অর্থবছরের বরাদ্দ জুটেছে 0.76%। বিশেষজ্ঞরা বলছেন উপকূলে এই মুহূর্তে প্রায় 6,500 কিলোমিটার টেকসই বাঁধ প্রয়োজন। সব বাঁধ আগামী 10 বছরের মধ্যে নির্মাণ করতে হলে প্রয়োজন প্রায় 1,30,000 কোটি টাকা। ঢাকা শহরে মানুষ রাস্তায় থাকলেও তাকে পানি খেতে হবে, স্যানিটেশনে আমাদের মনোযোগ দিতে হবে। সো আমি এবার বলবো যে আমরা 10টা কথা বলবো না, দুটো কথা বলবো। একটা হলো বিশুদ্ধ পানির বন্দোবস্তের জন্য অ্যালোকেশন দেন, আর 2 সমস্ত পাথরের বাঁধ বোল্ডার আমি একদিনে করতে পারবো না, অন্তত প্রতি বছর 12,000 কোটি টাকা এখানে অ্যালোকেশন দেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল, কিন্তু স্থানীয়দের সমন্বয়ে উন্নয়ন অবকাঠামো নির্মাণ না হওয়ায় স্থায়ী উপকারে আসছে না সরকারের কোনো খরচ। প্রান্তিক এলাকার জনগোষ্ঠী আসলে উপকৃত হচ্ছে না। আমরা অর্থনীতির ভাষায় অনেক সময় বলি ফেস পাউডার ইকোনমি। আমরা ফেসকে বা রাজধানীকে, বড় বড় শহরগুলোকে শুধুমাত্র মেকআপের মতো উন্নতি করছি, কিন্তু মূল যে জনগোষ্ঠী প্রয়োজন, প্রান্তিক জনগোষ্ঠী, সেই প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু সেভাবে উপকৃত হচ্ছে না। মূলত বাজেট হওয়া উচিত বটম আপ অ্যাপ্রোচ, মানুষের কাছে গিয়ে তাদের কাছ থেকে আসলে ইনফরমেশন নেওয়া দরকার, তাদের কি প্রয়োজন। আসন্ন বাজেটে জিডিপির কমপক্ষে 3% অর্থ পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু খাতে বরাদ্দ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। একটা আইডিয়াল সিচুয়েশন যদি আমরা বলি, টোটাল জিডিপির 3% এই জলবায়ু পরিকল্পনার জন্য বরাদ্দ রাখা উচিত। প্রতি অর্থ বছরে বাংলাদেশের সার্বিক জলবায়ু অর্থায়নে ঘাটতি $23.4 বিলিয়ন। এজন্য বৈদেশিক উৎস থেকে অর্থ জোগাড়ের পাশাপাশি দূষণকারী প্রতিষ্ঠানের ওপর 5% করার ওপর তাগিদ খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে খুব শিগগিরই জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা দলটির নেতাদের। তাদের আক্ষেপ, জুলাই অভ্যুত্থানের পরও নিবন্ধন ইস্যুতে দ্রুত সুবিচার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারেরই উচিত ছিল। কাউসারা চৌধুরী কুমির রিপোর্ট। 2009 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন চ্যালেঞ্জ করে রিট করা হয় আদালতে। রিট দায়ের করেন তরিকত ফেডারেশনের সে সময়কার সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির মহাসচিব মুন্সি আব্দুল লতিফ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন। পরবর্তীতে 2013 সালের 1 আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। সবশেষ 2018 সালের অক্টোবরে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে তৎকালীন নির্বাচন কমিশন। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের 2 মাস পর জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল আবেদন পুনরুজ্জীবিত করে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে যায়। চলতি বছরের মার্চে নিবন্ধন ফিরে পেতে শুরু হয় আপিল শুনানি। জামায়াতের পজিশনে অনেক পলিটিক্যাল পার্টি ছিল যাদের রিভাইজড কনস্টিটিউশন জমা দেওয়া হয়েছে দেরি করে। একটা পলিটিক্যাল পার্টিকে ইলেকশন করতে প্রিভেন্ট করাটা, সেটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেটিক। ডেমোক্রেসি হচ্ছে আমাদের সংবিধানের একটা বেসিক পিলার, এবং আরেকটা জিনিস হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটার ওপরই পন্থী। সুবিচার পাওয়ার আশা করছেন দলটির সেক্রেটারি জেনারেল। তার মতে, আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন জুলুম অত্যাচারের পর নিবন্ধন প্রশ্নে বর্তমান সরকার আরও আন্তরিক হতে পারত বলেও মনে করেন জামায়াতের এর শীর্ষ নেতা। অন্যায়ভাবে আমাদের উপর জুলুম করে এটা বাতিল করেছে। সরকারেরই এটা কর্তব্য ছিল, যারা আমরা জুলাই অভ্যুত্থানের মিত্র ছিলাম, সেই আন্দোলনের ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকারের এটা কর্তব্য আমাদের প্রতি সুবিচার করা। দলটির আশা, নিবন্ধনের রায় জামায়াতের পক্ষে আসার পাশাপাশি বহাল থাকবে দাঁড়িপাল্লা প্রতীকটিও। নিবন্ধন প্রতীক সহ ইনশাআল্লাহ আমরা আদালতের মাধ্যমে ফেরত পাবো। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গত 8 বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। তবে তা সফল না হলেও বিচ্ছিন্নভাবে তৃতীয় দেশে পুনর্বাসন করছে জাতিসংঘ। এখন পর্যন্ত 11টি দেশে পুনর্বাসন করা হয়েছে প্রায় 5,000 রোহিঙ্গাকে। কিন্তু এ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিঙ্গারাই, আর এটি প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাস করছে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা। তাদের নিজ দেশে ফেরত পাঠাতে একাধিকবার উদ্যোগ দিয়েছিল সরকার, কিন্তু দীর্ঘ ৮ বছরেও প্রত্যাবাসন সম্ভব হয়নি। মিয়ানমার বাদ দিয়ে রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিল জাতিসংঘ। ইউএনএইচসিআরের মধ্যস্থতায় এই প্রক্রিয়ায় 2017 সাল থেকে এখন পর্যন্ত 11টি দেশে পুনর্বাসন করা হয় মাত্র 5,000-এর মতো রোহিঙ্গা। নাগরিকত্বের অধিকার এবং মানবিক মর্যাদা থেকে বঞ্চিত এসব মানুষকে তৃতীয় দেশে পুনর্বাসন নিরাপদ সমাধান হলেও এই প্রক্রিয়া বন্ধের দাবি তুলেছে খোদ রোহিঙ্গারা। শুধু নিজ দেশে ফিরতে চান তারা। টিয়া পয়সা দ্বন্দ্ব বিদেশত নিজের ইনফিয়ার আর তো পছন্দ লাগে আর ডিজিনেটি লয়ে যদি আর অনরাদেশ মানে আর দেশে যাইতো আর আছে, কিন্তু আর থার্ড কান্ট্রি হতে আমরা যাইতো না চাই। এটা আমাদের স্বাধীনতা হবে না, এটা হচ্ছে আমাদের লাইক সেকেন্ড ওয়েভ সালাবারি লাইফ হবে না। আমি কেন লন্ডন আমেরিকা, এটা আমার দেশ না। আমি যদি হুজি মতো থাকিতে চাই না, আমি নিজের দেশের নিজের নাগরিক হিসাবে থাকতে চাই। স্থানীয়দের দাবি, উখিয়া ও টেকনাফের ক্যাম্পে বসবাস করছে 13 লাখের বেশি রোহিঙ্গা। এর মধ্যে ক্যাম্পে জন্ম নিয়েছে 2,50,000 নতুন শিশু। এতগুলো রোহিঙ্গা জন্ম নিচ্ছে, সেখানে 4 থেকে 5,000 রোহিঙ্গাকে অন্য দেশে নিয়ে যাওয়া, সেটি আসলে কেমন জানি আমাদের এটি আসলে বাস্তবসম্মত নয়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, এই প্রক্রিয়ায় প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে ও রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে অনাগ্রহ তৈরি হচ্ছে। নিজেদের ভেতর থেকে যে আর্জ যে আমরা আমাদের দেশে ব্যাক করব, আমরা মিয়ানমারে ব্যাক করব, এটা নিঃসন্দেহে রিসেটেলমেন্ট প্রক্রিয়া কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছে। সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকার 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়। তবে থেকে পালিয়ে এসে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির 1,20,000 রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আশুলিয়ায় একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, অন্যদিকে সড়কে খানাখন্দ। তার সঙ্গে যোগ হয়েছে পশুবাহী ট্রাক ও ঘরমুখ মানুষের বাড়তি চাপ। এতে ঈদুল আজহায় প্রায় 20 কিলোমিটার সড়কে যানজটের আশঙ্কা যাত্রী ও চালকদের। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। মনির হোসেনের ছবি ও মোজাফফর হোসেন জয়ের তথ্য নিয়ে রিপোর্ট। বিমানবন্দর থেকে শুরু হওয়া ডিইপিজেড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের এই চিত্র নবীনগর চন্দ্রা ও টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের। এমনিতেই প্রতিনিয়ত যানজট বিড়ম্বনায় থাকা সড়কটিতে বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে জলাবদ্ধতা ও খানাখন্দ। এতে যাত্রীরা যানজট আতঙ্কে ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায়। বেহাল অবস্থা, এতে জনগণ বাড়িতে ঠিকমতো যেতে পারবে না। রাস্তা যে খানাখন্দ, এতে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হতেছে। সবসময় জ্যাম পোহাতে হয়, গত ঈদেও অনেক জ্যাম পোহাতে হয়েছে, এবারও আরো বেশি হয়তো বা হবে। রাস্তায় ভাঙা, এর কারণে প্রচুর পরিমাণ জ্যাম হবে। গর্ত ভরা, খাল খনন, তার মধ্যে মোটরসাইকেল চালাতে আমাদের সমস্যা হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুম শুরু হওয়ায় আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত সড়কটিতে খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় পরিবহনগুলোকে। তার সঙ্গে যোগ হয়েছে কোরবানির পশুবাহী ট্রাক ও ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ। এছাড়া যত্রতত্র যানবাহন পার্কিং আর ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মের কারণে বাড়তি ভোগান্তি হতে পারে এই সড়কে। জামজট লাগে আছে, উল্টা পাল্টা গাড়ি ঢুকায়, ভাঙ্গা টাঙ্গা আছে, যেখানে ডাইভারশন দেওয়া আছে ওগুলো নিয়ে জাম পড়তেছে। সেতুর কাছে ওখানেও জাম লাগে, ওটাও হয়নি কাজ ক্লিয়ার। ছুটি কাটাবে মানুষ, তাকে এখানে রিড করতে হবে যদি এই রাস্তাকে ব্যবহার করে কোনো পরিবহন গাড়ি। দিন শেষ হয়ে যায়, এখানে খাবো কি, যাবো কি, কিভাবে কি করবো। অটো রিক্সা যদি উল্টে সেটা আসে তাহলে এই জামজটগুলা হবে না। আর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে ট্রাকগুলো ঢুকবে, সেটা আমাদের জন্য সম্ভাবনা বেশি। আমাদের যানজটের জন্য ট্রাকে যাত্রী উঠায়, তখন আমাদের গাড়ি পরিবহন সেক্টরটা আপনার প্রবলেম হয়ে দাঁড়ায়। আসন্ন ঈদে সড়কে প্রতিবন্ধকতার শঙ্কার কথা স্বীকার করে সংকট নিরসনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে জানায় হাইওয়ে পুলিশ। সর্বোচ্চ হলো চেষ্টা আছে মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছানোর ব্যাপারে আমরা বদ্ধপরিকর। রাস্তায় যদি কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে সেটাকে মাথায় নিয়ে আমরা কাজ করতেছি। উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যানবাহন প্রতিদিন এই দুটি সড়কে চলাচল করলেও ঈদে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। সময় সংবাদ, সাভার। ঈদুল আজহা সামনে রেখে প্রস্তুত হচ্ছে রাজধানীর পশুর হাট। কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা কোরবানির পশু নিয়ে এলেও বৃষ্টির কারণে শুরু হয়নি বেচাকেনা। ঈদের 4-5 দিন আগে হাট জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। তবে এবার পশুর দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
প্রতি বছর কোরবানির পশুর হাটের চিত্রই জানান দেয় ঈদুল আজহার আগমনী বার্তা। অন্যবার ঈদের প্রায় 15 দিন আগেই হাটের প্রস্তুতি সম্পন্ন হলেও এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনের দরপত্রের কার্যক্রমে দেরি হওয়ার পাশাপাশি বৈরী আবহাওয়ায় পিছিয়ে গেছে হাট প্রস্তুতের কাজ। রাজধানীর গাবতলী পশুর হাটে বাঁশ ত্রিপল দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করা হলেও এখনও পশু তোলা শুরু হয়নি। তবে উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে আনা হয়েছে কোরবানির পশু। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বেচাকেনা না থাকলেও আগামী কয়েকদিনের মধ্যেই জমে উঠবে বলে আশাবাদী বিক্রেতারা। বৃষ্টির কারণে খরিদ্দার আসেনি, আসতেছে টুকটাক করে। আসার পর তিনি খুবই বৃষ্টি, মানে পাও গা মাওয়া গেছে, খুব কষ্ট করতেছি। বড় বড় গরু লিয়াইছি, বৃষ্টি সারা আমদানি হবে, লোক আমদানি হবে, বিক্রি ভালোই হবে, এটা আশা করছি আমরা। কোরবানির হাটে এবার 1,20,000 টাকা দামের গরু থেকে 2.5 লাখ টাকার গরুর সংখ্যাই বেশি। তবে এখনও দিয়াবাড়ি হাটে ওঠা সবচেয়ে বড় গরুর দাম 9 লাখ টাকা। ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন, গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে বাড়তি এবার পশুর দামও। 4 বছর যাবত আমি নিজে লালন পালন করছি। হাটের ভিতর আশা করি সবচেয়ে বড় গরু এটার আমি দাম চাচ্ছি 9 লক্ষ টাকা। মিডিয়াম গরু 1,20,000 টাকার এর মধ্যে, আর তারপরে মাঝারি গরু 2-2.5 লক্ষ টাকার মধ্যে পাওয়া যাবে। দামটা খুব বেশি চাচ্ছে আর কি, যেভাবে দাম চাচ্ছে আমার কাছে মনে হয় দাম যা তার দ্বিগুণের চেয়ে বেশি চাচ্ছে আর কি। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় এবার মোট হাট বসেছে 19টি। প্রতিটি পশুর হাসিল ধার্য করা হয়েছে পশুর দামের শতকরা 5 টাকা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে খাতুনগঞ্জে পর্যাপ্ত সরবরাহ থাকায় এবার গরম মশলার দামও কম। এলাচ, দারচিনি, লবঙ্গ সহ বেশিরভাগ মশলার দর গত বছরের চেয়ে 150 টাকা পর্যন্ত কম বলে দাবি ব্যবসায়ীদের। তবে আমদানিকাররা বলছেন, চোরাই পথে ভারত থেকে মশলা আসায় লোকসানের মুখে পড়েছেন তারা। ফেরদৌস লিপির রিপোর্ট। সপ্তাহখানেক পরেই কোরবানির ঈদ, তাই দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি হওয়া এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরা সহ নানা মশলা জাতীয় পণ্যগুলো গোডাউন থেকে ট্রাকে ট্রাকে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কোরবানি ঈদ উপলক্ষে এবার দেশে পর্যাপ্ত মশলার আমদানি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ঈদের বাড়তি চাহিদা বিবেচনা করে 3 মাস আগেই রফতানিকারক দেশগুলো থেকে মশলা আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। এবছর এলাচ ছাড়া অধিকাংশ গরম মশলার দাম বিগত বছরের তুলনায় কেজিতে 50 থেকে 150 টাকা পর্যন্ত কম বলে জানান আমদানিকারকরা। যথেষ্ট আমদানি হয়েছে, আর এখন এলাচি বাজারটা 500 টাকা 15 দিনের মধ্যে যে কমে গেছে, এটা হলো যে আসলে এখানে ইন্ডিয়ার থেকে মাল যখন বেশি হবে তখন 3000 টাকায়ও আসে যেতে পারে। আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দেশের গরম মশলার চাহিদার প্রায় 90% আমদানি করতে হয়, আর আন্তর্জাতিক বাজারের বুকিং ডেটের উপর নির্ভর করে দেশের গরম মশলার বাজার দাম ওঠানামা করে। এক্ষেত্রে অত্যাবশ্যকীয় পণ্য হওয়ার সত্ত্বেও উচ্চ শুল্ক হারের কারণে দেশের বাজারে মশলার দাম সবসময় বেশি থাকে। পর্যাপ্ত মজুদ থাকলেও বিগত বছরের তুলনায় বেচাকেনা কম বলে দাবি ব্যবসায়ীদের। এছাড়া চোরাই পথে দেশে মশলা ঢোকায় সরকার রাজস্ব থেকে যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি আমদানিকারকদের। এখানে ইন্ডিয়ার থেকে কিছু মাল আসতেছে, সোরাপথে কিছু মাল আসতেছে, সেজন্য এখানে বেচা কিনা খুব খারাপ। ফুল ডিউটি দিয়ে আসতেছে, আর তো বর্ডার এলাকায় কম আসতেছে, ওই জন্য এখান থেকে মাল চিটাং আসতেছে, এই জন্যই তো আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। এদিকে কাঁচা পণ্যের মধ্যে চাহিদার চেয়েও বেশি সরবরাহ দেশীয় পেঁয়াজের, ফলে দামও স্থিতিশীল। তবে সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী রসুন ও আদার বাজার। প্রতিটা ঘরে ঘরে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে, এখনো বাজারটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী আছে। আদা রসুন একটু বাড়ছে, বাজার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় 10-15 টাকা বেড়ে গেছে। ব্যবসায়ীরা জানান, দেশে প্রতি বছর প্রায় 900 কোটি টাকা মশলা আমদানি করা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর 2025-27 মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার নির্বাচনে 35 পরিচালকের বিপরীতে 3টি প্যানেলের মোট 76 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে উপস্থিত আছেন সহকর্মী এমএস আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই গণ অভ্যুত্থানের পর দীর্ঘ 7 মাসেরও বেশি সময় পর নেতৃত্ব শূন্য বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম বড় সংগঠন বিজিএমইএর 2025 থেকে 2027 সালের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে সকাল 8টার সময়তেই, জাস্ট 8টাতেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রথম ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টাতে এবং এটি বিকেল 5টা পর্যন্ত চলবে। ঢাকা এবং চিটাগাংয়ের 2টি
কেন্দ্রে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এবারে এই নির্বাচনে কিন্তু 35টি পরিচালকের পদে প্রায় 76 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এবারের নির্বাচনে সকাল থেকেই বেশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে প্রায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এবারের ঢাকায় ভোটার সংখ্যা রয়েছে প্রায় 1500-র বেশি এবং চিটাগংয়ে প্রায় 300-র মতো ভোটার রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর প্রশাসক নিয়োগ দেয় বিজিএমইতে সরকার এবং এরপরে 120 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও আসলে শ্রম খাতে অসন্তোষ এবং ভুয়া ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে আসলে নির্দিষ্ট সময়েরও প্রায় 4 মাস পরে কিন্তু এবারের বিজিএমই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনটি কিন্তু তৈরি পোশাক খাতের যে উদ্যোক্তারা রয়েছেন তাদের জন্য কিন্তু অনেক বড় একটি প্রাপ্তি বলে তারা আমাকে জানিয়েছেন। তারা এবারের যে 35 জন পরিচালক নির্বাচিত হবেন তারা কিন্তু আগামীতে সভাপতি, সহসভাপতি এবং অন্যান্য সাংগঠনিক যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু সেটি নির্বাচিত করবেন এবং আজকের এই সকাল 8টায় ভোটগ্রহণ যেটি শুরু হচ্ছে এটি কিন্তু বিকেল 5টা পর্যন্ত চলবে এবং এরপর একটি সংবাদ এবার একটি ব্রিফিংয়ের কথা বলা হয়েছে। তারা 5টার পরে একটি ব্রিফিং করবেন। তার আগে কিন্তু এখানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং চিটাগংয়ে রয়েছে 303 জন ভোটার এবং ঢাকায় রয়েছে 1500-রও বেশি ভোটার এবং গতবারে যে ভোটার সংখ্যা ছিল প্রায় 2500। এবার কিন্তু ভোটার সংখ্যা কমেছে কারণ যে সকল ভুয়া ভোটার ছিল সেটি কিন্তু এবার হালনাগাদ করা হয়েছে, যে কারণে ভোটার সংখ্যা কিন্তু কিছু কমেছে। তো রাজধানীর ওয়াটার ব্লু গার্ডেন থেকে ছিল আমার কাছে বিজিএমই নির্বাচন সম্পর্কে সবশেষ তথ্য। এই বেইলি রোড মোড়ে গাছ ভেঙে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে সৃষ্টি হয় যানজট। শুক্রবার রাত 1টার দিকে সড়কের পাশে একটি বিশাল গাছের 2টি শাখা ভেঙে পড়ে। কাকরাইল থেকে মগবাজার আসার লেনটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং অপর পাশের লেনটির আংশিক আটকে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান ঝড় কিংবা বাতাস না থাকলেও হঠাৎ গাছের শাখা ভেঙে পড়ে। সে সময় একটি ডাম্প ট্রাকের ধাক্কা লেগে ট্রাকের আংশিক ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। পরে বিকল্প সড়কে চলাচল করে গাড়ি। খবর পেয়ে ভোর 4টার দিকে দ্রুত সড়কের ওপর থেকে গাছ সরিয়ে নেয় ফায়ার সার্ভিস। ট্রামট্রাকের বাজায় নিয়ে একবারে গেছে। আমি তো ভাবছিলাম উনি গাড়ি অ্যাক্সিডেন্ট নিয়েছে। মন্ত্রণালয়ের সামনে দিয়ে গাড়ি জানা, তখন দেখতেছি অনেক গাড়ি যাচ্ছে, তখন ভাবছি কি যে মনে হয় রাস্তায় যে কোনো একটা সমস্যা হয়েছে। তখন আমি হাঁটতে হাঁটতে আসছি, আমি কিন্তু দেখি কি সমস্যাটা হয়েছে। এখন তুই ডাউল ভাঙ্গা পড়ে গেছে আর কি রাস্তার মাঝখানে। আমি 3টার পর আসে দেখি গাছ ভাঙ্গা, রাস্তা যানজট হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ বিভাগ বা আরইবি নিয়ে পতিত সরকারের জ্বালানি উপদেষ্টার বেসরকারীকরণের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকারও। এতে একদিকে বাড়বে দাম, অন্যদিকে আমদানি নির্ভরতায় বাড়বে ভর্তুকিও। এডিবি ও বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে গিয়েই পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন ঠেকাতে ব্যর্থ হয়েছে সরকার, বলছে ক্যাব। আরইবির দুর্নীতি তদন্তে মন্ত্রণালয় সহায়তা করেনি বলেও দাবি তাদের। আরইবির অনিয়ম তদন্তের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর আরও একটি রিপোর্ট। পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। তবে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি পরস্পরের দুর্নীতি সহ নানা দোষারোপ ও দাবিতে অস্থিরতা এখন চরমে, যা সমাধানে সরকার ব্যর্থ হয়েছে বলেই মনে করেন খাত সংশ্লিষ্টরা। অন্যদিকে তাদের মতে সমস্যা সমাধানে নয়, আগুনে ঘি ঢালার মতো এজেন্ডা বাস্তবায়নে এগোচ্ছে সরকার। 2010 সাল থেকেই দাতাগোষ্ঠী, এডিবি ও বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী পল্লী বিদ্যুৎ খাতকে বেসরকারিতে রূপান্তরের যে সবক দেওয়া হয়েছিল আওয়ামী সরকারকে, তা বাস্তবায়ন করতে পারেনি শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-এ ইলাহি চৌধুরী। তার রেখে যাওয়া দায়ে হয়তো কাঁধে তুলে নিচ্ছেন বর্তমান উপদেষ্টা, এমন মন্তব্য করে ক্যাব বলছে, আরইবি বেসরকারি করা হলে বাণিজ্যিকীকরণে দাম বাড়বে বিদ্যুতের, খরচ বাড়বে সরকারের। যেখানে তৌফিক ইলাহি চৌধুরী ফেল করেছে সেই জায়গা হয়তো বা বর্তমান জ্বালানি উপদেষ্টা সফল হবার স্বপ্ন দেখেন, এটা আমরা আশঙ্কা করছি। আমরা স্পষ্ট জানিয়ে আসছি যে ওয়ার্ল্ড ব্যাংকের এটা কোনোভাবেই সফল করা যাবে না, বাণিজ্যিক হয়ে যাবে। তার মানে বিদ্যুতের দাম বাড়বে, জ্বালানির দাম বাড়বে, আরইবিতেও এরকম ব্যয় বেড়ে যাবে। ব্যয় বেড়ে গেলে জনগণের কাছ থেকে বেশি বেশি পয়সা নেবে, তার মানে এটাকে বিদ্যুৎ আমদানি বাজারে পরিণত করবে। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফের কাজটা হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানির বাজারটা আমদানি বাজারে পরিণত করা। এদিকে বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতির অংশ হিসেবে আরইবিতেও কেনাকাটা, টেন্ডার সহ মাঠ পর্যায়ে হয়েছে নানা অনিয়ম। প্রাথমিক তদন্তে স্পষ্ট হলেও দ্বিতীয় ধাপের তদন্তে মন্ত্রণালয় নিষ্ক্রিয় থেকেছে বলে অভিযোগ ক্যাবের। তারা এমনও
দৃষ্টান্ত স্থাপন করেছে, যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে চিঠি পাঠিয়ে তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিদ্যুৎ খাতের এই দুর্নীতি নিয়ে যা করেছে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয় যা করছে সেটা ভয়াবহ রকমের একটা প্রহসন, আরইবিও সেটার শিকার। পল্লী বিদ্যুৎ সমিতির জনবল আইনি কাঠামোতে একীভূতকরণ ও আরইবির অনিয়ম তদন্তে থার্ড পার্টিকে দায়িত্ব দেওয়ার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। আমার গ্রামে তো আমি আরইবির একজন গ্রাহক, ঠিক আছে, মিটারে চলছে না কিন্তু মিটারে দেখাচ্ছে মিটার চলছে, তো গ্রাহককে ভোগাতে, এটা তো পকেট চুরি করা। বিদ্যুতের দুর্নীতির, আরইবি রিলেটেড দুর্নীতির সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? এটা তদন্ত করা উচিত থার্ড পার্টি দিয়ে, দরকার হয় দুদক এটা ইন্টারভিন করবে। পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগ আস্থা রাখতে না পারায় বিষয়টি রেগুলেটরি কমিশনে পাঠানোর পরামর্শ দেন খাত সংশ্লিষ্টরা, যেখানে অংশীজনদের নিয়ে একজন বিচারপতির নেতৃত্বে উন্মুক্ত সভায় তদন্ত কমিটি গঠনের তাগিদ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, সুপ্রিম কোর্টের রায়ে বৈধতা হারালো যুক্তরাষ্ট্রের 5 লাখ অভিবাসী। ট্রাম্প প্রশাসন থেকে মাস্কের বিদায়, ব্যয় কমানোর মিশনে পাশে থাকবে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্টের। জনবল দিয়ে সেবা দিতে হচ্ছে 4000 রোগীকে। অতিরিক্ত চাপে হিমশিম অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মকর্তাদের। শয্যা না পেয়ে রোগীদের জায়গা হয়েছে বারান্দা ও মেঝেতে। সংকট সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে মনোযোগী হওয়ার আহ্বান নাগরিক সমাজের। শফিকুল আলমের রিপোর্ট। ব্রেন স্ট্রোকের রোগী ষাটুর্ধ আব্দুর রহমান শয্যা না পেয়ে 3 দিন ধরে চট্টগ্রাম মেডিকেলের নিউরোলজি বিভাগের বারান্দায়। বেড বলতে পেশেন্ট বেশি তাই বেড দিচ্ছে না, মানে বলতেছে বাইরে থেকে যখন পেশেন্ট সারা হবে তখন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের নাজুক অবস্থা। শয্যা সংকটে বারান্দা ও সিঁড়ির মেঝেতে জায়গা হয়েছে বেশিরভাগ রোগীর। বহির্বিভাগেও দীর্ঘ লাইন, এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। রোগী যে পরিমাণ আছে ওই ডাক্তারটা সেই পরিমাণ নাই, নার্সটাও নাই, ওটা বাড়াতে হবে। আমার রোগী 4 দিন বাইরে ছিল, আজকে বেডে দিছে, মোট 9 দিন হচ্ছে। কর্তৃপক্ষ বলছে 2500 শয্যার হাসপাতালে জনবল মাত্র 500 শয্যার। অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম অবস্থা কর্মরতদের। আমাদের হাসপাতালের সামনে যে জায়গাটা আছে পুরাতন কলেজ বিল্ডিং, ওটাকে ভেঙে 1000 বেডের হাসপাতাল 10 তলা বিশিষ্ট ভবন করার জন্য মন্ত্রণালয়ে আমরা চিঠি পাঠিয়েছি। ওটা যদি হয় তাহলে পুরো চট্টগ্রামবাসীর বিশাল উপকৃত হবে। এদিকে হাসপাতালটিতে সেবার মান বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও মনোযোগী হওয়ার পরামর্শ নাগরিক সমাজের প্রতিনিধিদের। সিন্ডিকেটকে বিতাড়িত করতে না পারলে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের খুব এই ক্ষেত্রে মনোযোগী হওয়া উচিত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 2 বিভাগ মিলিয়ে প্রতিদিন অন্তত 7000 রোগী চিকিৎসা সেবা নেন। দেখতে মনে হবে এটি হাসপাতালের কোনো ওয়ার্ড, আসলে রোগীর চাপ সামাল দিতে না পারায় এভাবে বারান্দার ফ্লোরে গাদাগাদি করে দিতে হচ্ছে চিকিৎসা। এই অবস্থায় নতুন করে অবকাঠামো নির্মাণের দাবি স্বজন ও রোগীদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মানিকগঞ্জে টানা 2 দিনের বৃষ্টিতে সবজির সরবরাহ কমেছে বেশিরভাগ আড়তে। এতে কেজি প্রতি দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। জেলার যোগীর বন্দর সবজি আড়তে পাইকার ও কৃষকদের দর কষাকষির মধ্যে 26 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকায়। সপ্তাহ ব্যবধানে পুঁইশাক, ঢেঁড়স, চিচিঙ্গা, পটল সহ নানা সবজির দাম বেড়েছে 3 থেকে 10 টাকা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়লে আবারও আগের দামে সবজি বিক্রি করতে পারবেন। খেতে যাইবা পারতেছি না, খেতে কাদা পাও গাড়ি, খেতে কাদার মধ্যে হাঁটলেও ক্ষতি হয়ে যায়, গাছের ক্ষতি হয়, যার জন্য আমরা সবজি তুলে সংগ্রহ করবা পারতেছি না। বৃষ্টিতে গাছে থুবি আসতেছে আর বৃষ্টিতে কিছু গাছ বাইরে হয়ে যেতেছে, তার জন্য মরিচের দাম বাড়ছে। পুঁই শাকের খেতে গিরার সময় পানি বাড়ছে, শাকই উঠে বাড়তেছে না, দাম বাড়বে না কেমনে? বৃষ্টির কারণে সবজির আমদানিটা কম হয়েছে, এই জন্য সবজির দাম একটু বাড়ছে। জামালপুরে অবৈধভাবে মজুত করা 603 বস্তা সরকারি ভিজিডির চাল জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে ইসলামপুর উপজেলার কাঁচিহারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় চাল ব্যবসায়ী মোহাম্মদ আসগর আলী ও আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মজুতকারীরা। পরে জব্দ করা 603 বস্তা চাল ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সরকারি যে বিজিটি চাল আছে, চালের দামবাদ করা হয়েছে অবৈধভাবে। উক্ত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী দেয়ানগঞ্জ দ্রুত ঘটনাস্থলে আসে। 500 থেকে 600 বস্তার মতো চাল উদ্ধার করি, যেটা ধারণা করা হচ্ছে যে এখানে আনোয়ার এবং আসগর আলী নামে 2 ব্যক্তি জড়িত। পরবর্তীতে আমরা স্থানীয় প্রশাসনকে ডাকি, পুলিশকে ডাকি এবং এসিল্যান্ড আমাদের সাথে আছেন এবং ওনাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওনারা ব্যাপারটি জব্দ করে পরবর্তী তদন্তের মাধ্যমে ব্যাপারটি সুরাহা করবে। 5 লাখ অভিবাসীর বৈধতা প্রত্যাহারের অনুমতি দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। একই দিন মার্কিন প্রেসিডেন্ট জানান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিরোধ চললেও তিনি চান বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করুক। এদিকে ডিওজির প্রধান হিসেবে ইলন মাস্কের শেষ দিনে তাকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট বলেন মাস্ক ভবিষ্যতেও প্রশাসনের সঙ্গে যুক্ত থাকবেন। সুপ্রিম কোর্টের রায়ে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার প্রায় 5,30,000 অভিবাসী যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা হারাতে বসেছেন। বাইডেন আমলে চালু হওয়া মানবিক প্যারোল কর্মসূচির মাধ্যমে এসব অভিবাসী অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার সুযোগ পেয়েছিলেন। ট্রাম্প প্রশাসন এই কর্মসূচি বন্ধের উদ্যোগ নিলে তা ফেডারেল আদালতে আটকে যায়, যা এবার সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হলো। এই রায়ের পরদিনই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সব বিদেশি নাগরিকের ভিসা আবেদন অতিরিক্ত যাচাইয়ের আওতায় আসবে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাসের সহিংসতা ও ইহুদি বিদ্বেষ আটকাতে ব্যর্থ হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন হার্ভার্ডের সঙ্গে বিরোধ চললেও তিনি চান বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়তে যাক। একই দিন হোয়াইট হাউসে বিদায়ী ইলন মাস্ককে পাশে বসিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ধন্যবাদ জানান। সরকারি ব্যয় কমাতে মাস্ক দায়িত্ব পান ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিইর। কয়েক হাজার কর্মসংস্থান ও বহু সরকারি প্রকল্প বাতিল করে মাস্ক আলোচনার কেন্দ্রে ছিলেন। যদিও প্রতিশ্রুত সাশ্রয়ের পুরোটা পূরণ হয়নি, তবু প্রেসিডেন্ট জানান মাস্ক সবসময়ই প্রশাসনের সঙ্গে থাকবেন। মাস্কও জানান সরকারি খাতে আরও পরিবর্তনের জন্য তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অপারেশন সিঁদুরে ভারতের নৌসেনারা অংশ নিলে পাকিস্তান ভেঙে 4 টুকরো হয়ে যেত, এমন বিস্ফোরক দাবি করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে নয়াদিল্লি সীমা অতিক্রম করলে তা মেনে নেবে না ইসলামাবাদ। ভারত পাকিস্তান সংঘাত থামলেও চলছে দুই দেশের মধ্যে কথার লড়াই, পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর বাগবিতণ্ডায় এখনো উত্তেজিত দুই প্রতিবেশী। এরই ধারাবাহিকতা এবার পানি নিয়ে ভারতকে সতর্ক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় শুক্রবার তাজিকিস্তানের দুশানবেতে জলবায়ু নিয়ে এক সম্মেলনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় ভারতকে সতর্ক করে তিনি বলেন, পানিকে যেন অস্ত্র হিসেবে ব্যবহার না করা হয়। একতরফা ও অবৈধ সিদ্ধান্তে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা কোটি মানুষের জীবনকে জিম্মি করে রাখা বলেও অভিযোগ শাহবাজের। এই চুক্তির সীমা অতিক্রম করলে ইসলামাবাদ মেনে নেবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। উত্তপ্ত মন্তব্য করে চলেছে ভারতও। শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, অপারেশন সিঁদুরে ভারতের নৌসেনারা যুক্ত থাকলে পাকিস্তান 4 টুকরো হয়ে যেত। আরব সাগরে অবস্থান করা আইএনএস বিক্রান্ত যুদ্ধজাহাজে দাঁড়িয়ে তিনি আরও দাবি করেন, অপারেশন সিঁদুরে অংশ না নিয়েও পাকিস্তান নৌবাহিনীকে কোণঠাসা করে রেখেছিল ভারতীয় নৌবাহিনী। এর আগে বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি ব্যবসায়িক সম্মেলনেও বিস্ফোরক মন্তব্য করেন রাজনাথ সিং। পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের ভারতের অবিচ্ছেদ্য অংশ দাবি করে তিনি বলেন, শিগগিরই তারা স্বেচ্ছায় ভারতে ফিরে আসবেন। নাদিম মারজান, সময় সংবাদ। সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ষার আগেই জলজটে নাকাল রাজধানীবাসী। জলাবদ্ধতা নিরসনে 2 সিটিতে 3,000 কোটি টাকা খরচেও মেলেনি সুফল। এবার খাল উদ্ধারের উদ্যোগে ভোগান্তি কমার আশা। জুলাই অভ্যুত্থানের পরও নিবন্ধন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা নিয়ে আক্ষেপ জামায়াতের। আইনি লড়াইয়ে দ্রুতই ফিরে পাওয়ার আশা নেতাদের। এবং 8 বছরে মিয়ানমার বাদে 11 দেশে মাত্র 5,000 রোহিঙ্গাকে পুনর্বাসন জাতিসংঘের। নিজ দেশে ফেরার আকুতি আশ্রিতদের। প্রত্যাবাসন বাধাগ্রস্ত করছে বলছে কমিশন। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।